বিচার, সংস্কার এবং একটি গ্রহণযোগ্য লেভেল প্লেইং ফিল্ডে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন, যেটি গত 15 বছর ধরে জাতি তীর্থের কাকের মতো অপেক্ষা করছে, সেই ব্যাপারে অগ্রগতি। বিচারাঙ্গনে তো আমি দেখছি বিএনপি পাওয়ারই আছে ডিফ্যাক্টো, ভোটটা হলে ডিজুরি হবে, আইনত হয়ে যাবে। তাহলে এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কোথায়? প্লাস এই নির্বাচনে গ্রহণযোগ্যতার প্রশ্ন, যে দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, 300 এমপি পালিয়ে যায়, বাইতুল মোকাররমের খতিব পালিয়ে যায়, প্রধান বিচারপতি পালিয়ে যায়, এমনকি আমাদের বারের সভাপতি সম্পাদক পালিয়ে যায়, সেখানে কি সাংবিধানিক সংকট আর শূন্যতা? স্বৈরতান্ত্রিক সরকার বা ফ্যাসিস্ট সরকার যে নামই ভূষিত করি না কেন, শেখ হাসিনা গত 15 বছর, বিশেষ করে 15 আমি বলবো 8-এ তো নির্বাচনে বিএনপি জামাত সবাই অংশগ্রহণ করেছিল, পার্লামেন্টে গিয়েছিল, এবং শেষ দিনও আমি গিয়েছিলাম একজন দর্শক হিসেবে। শেষ দিনও তদানীন্তন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী দুজনই তাদের যার যার ভাষণ দিয়েছিলেন। তো সুতরাং আমরা তো বাঙালি একটু বেশি বলতে পছন্দ করি, কথা নাই বার্তা নেই, 15 বছর থেকে 17 বছর। কিন্তু 14 সাল থেকে যে শেখ হাসিনা অবৈধভাবে সরকার গঠন করেছিল, যেটা 24-এর 5 আগস্ট পর্যন্ত কন্টিনিউ করেছে, এখানেও আবার কথা আছে। 2018 নির্বাচনে কিন্তু বিএনপি ডক্টর কামাল হোসেনকে নিয়ে জোট করে এবং জামাত বেনামে বিএনপির উপর সাওয়ার হয়ে ওই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এবং বিএনপির ফখরুল ইসলাম আলমগীর ওত নেননি, কিন্তু বিএনপি 6 জন এমপি ওত নিয়েছিল, হারুনুর রশিদ, জিএম সিরাজ, রুমিন ফারহানা সহ আরো 3 জন। এবং তারা 2022-এর 10 ডিসেম্বর বিএনপি যে বিশাল জনসভা করলো গোলাপবাগ মাঠে, তার আগ পর্যন্ত ওই পার্লামেন্টে ছিলেন। এটাও একটা রাজনৈতিক সত্য। তো যেটা কথা বলছিলাম, শেখ হাসিনা বারবার গোল পোস্ট চেঞ্জ করতেন। হঠাৎ একটা আন্দোলন তুঙ্গে উঠেছে, হঠাৎ উনি বলে বসলেন, আরে বিএনপিরা ডেইলি ফুল দিতে যায় এই শেরেবাংলা চন্দ্রিমা চত্বরে, জিয়ার তো এখানে লাশই নাই, কি ওখানে ফুল দিতে যায়? তখন সারা বিএনপি নেমে গেল জিয়াউর রহমান সাহেবের লাশ আছে এই তথ্য প্রমাণে। অর্থাৎ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, সেটা আপাতত অন্যদিকে চলে গেল। কিন্তু খুব আনফরচুনেট, 5 আগস্টের এত আত্মত্যাগের পর যে গভর্নমেন্ট আসলো, তাদের যে বেসিক কাজ সেগুলো করার চাইতে এক এক সময় এক এক জিনিস নিয়ে করছে। রাষ্ট্র তো ছেলে খেলার বিষয় না। এই সরকারের 3টা মূল এজেন্ডা ছিল: ফ্যাসিবাদীদের বিচার, সংস্কার এবং একটি গ্রহণযোগ্য লেভেল প্লেইং ফিল্ডে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন, যেটি গত 15 বছর ধরে জাতি তীর্থের কাকের মতো অপেক্ষা করছে, সেই ব্যাপারে অগ্রগতি কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 5 আগস্টে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, আমার প্রথম ইনিংস শেষ হয়েছে, দ্বিতীয় ইনিংস শুরু করব। মালয়েশিয়া গিয়ে সিএনএ না কি নাম সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশনে বললেন, যদি সংস্কার না হয়, বিচার না হয়, এইভাবে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলো, তাহলে তো সব একই হলো। সরকারও তো স্থির থাকছে না, এবং এই সরকারের অধীনে নির্বাচন বলছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, সেটা তো প্রত্যেক সরকারই বলে, কোন সরকার না বলে? আইয়ুব খানও বলতো, ইয়াহিয়া খানও বলতো। প্রশ্নটা তো সেইখানে না। নির্বাচন তো এই দিয়ে 12টা নির্বাচন হয়েছে বোধহয় এখন পর্যন্ত, তো নির্বাচন তো হয়েছেই, এবং আপনি এবারে নির্বাচন হবে ত্রয়োদশ নির্বাচন, এবং সাংবিধানিক ধারাবাহিকতা এত নির্মম। আমরা তখন ছাত্র আন্দোলনের কর্মী, আমার মনে আছে 91 নির্বাচনের পর বেগম জিয়ার নেতৃত্বাধীন বিএনপি, জামাত তো আলাদা তখন, যাই হোক, বিএনপি, জামাত, এদিকে শেখ হাসিনা নেতৃত্বাধীন 8 দল বা আওয়ামী লীগ, তারা একটা গোসা করলো যে না, আমরা এরশাদের অধীনে কোনো স্পিকারের কাছ থেকে ওত নেব না। শামসুল হুদা চৌধুরী স্পিকার ছিল 88 নির্বাচনে, টিকলো না, ওই স্পিকারের কাছ থেকে ওত নিল। সাংবিধানিক ধারাবাহিকতা এত নিষ্ঠুর। এবার কি বলছে যে নতুন নির্বাচন, প্রথম নির্বাচন বাংলাদেশে, এবার বলছে ত্রয়োদশ নির্বাচন, অর্থাৎ দ্বাদশ নির্বাচনের পরে। এখন যে কাজটি করা দরকার ছিল, যেটি এনসিপি, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, গণ অধিকার, এবি পার্টি সহ একটা বড় অংশের লোকরা বলছে, যে আপনি সংস্কারের কাজ শেষ না করে
আপনি একটি দলের ভারপ্রাপ্ত প্রধানের সঙ্গে লন্ডনে বৈঠক করে আমাদের তরুণ নেতারা যে ভাষায় বলছে আমি নাইবা বললাম, কিন্তু আমার মনে আছে আপনার টকশোতে ওই পরের দিনই আপনি আমাকে ডেকেছিলেন। আমি বলেছিলাম এইভাবে একটি দলের প্রতি হেলে পড়া সুষ্ঠু নির্বাচনের পথে, আর সুষ্ঠু নির্বাচন হবে না, এককেন্দ্রিক নির্বাচন হবে। এবং ফেব্রুয়ারিতে ডেটের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিগন্যাল দিয়েছে প্রশাসনকে, পুলিশকে, যে বিএনপির সঙ্গে আমার কম্প্রোমাইজ হয়ে গেছে, আমি বিএনপির কাছে ক্ষমতা দিয়ে চলে যাব, যে কারণে আমাদের দালাল প্রশাসন, দালাল পুলিশ বিভাগ, ইভেন যারা কট্টর আওয়ামী লীগের ছিল, ব্লাড টেস্ট করে যাদের শেখ হাসিনা নিয়েছিল, তারা তো চাকরি বাঁচাবে, চাকরিজীবীদের তো একটা কালচার আছে, যখন তখন চেঞ্জ করে। আপনি জানেন এক অ্যাম্বাসেডর ছিল, মারা গেছে, আমি আর বলতে চাই না, আমার বাবার আবার বন্ধুও ছিল ইংলিশে ঢাকা ইউনিভার্সিটি। সে এরশাদের জন্য একটা মূর্তি বানিয়েছিল যখন ইউরোপের এক দেশের অ্যাম্বাসেডর ছিল, কিন্তু মূর্তিটা এরশাদের কাছে দিতে না দিতেই এরশাদ পদত্যাগ হয়ে গেছে জনতার দাবি। তারপর সে চেষ্টা করছিল ওই মূর্তিকে খালেদা জিয়ার মূর্তি বানাতে, আল্লাহর রহমতে আর বানাতে পারেনি, আর বেগম জিয়াও ওই ফাঁদে পড়েনি। এই তো আমাদের ব্যুরোক্র্যাটরা, উইথ ডিউ রেসপেক্ট, আমার বাবাও ব্যুরোক্র্যাট ছিলেন বা আমার আত্মীয় স্বজনরাও আছে, তো পুলিশও তাই। এটা তো সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় এই সরকারই সৃষ্টি করছে। আরেকটি কথা আমি বলি, এই সরকার কার কার সরকার? এই সরকার বিএনপির সরকার, এই সরকার এনসিপির সরকার, শিক্ষাঙ্গনে ভিসি নিয়োগের ক্ষেত্রে এই সরকার জামাতের সরকার। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নাই ছোটখাটো পোস্ট বাদ দিলে যেখানে আইন অঙ্গন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে কাটটা জামাত বা কাটটা বিএনপি লোককে ছাড়া নমিনেশন দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। কেন? কোনো দল করে না, আদর্শ যে একটা ধারণ করুক, কোনো দলীয় কর্মীরা, দলীয় নেতা না। এরকম কি 20টা ব্যক্তি নাই বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ দেওয়ার জন্য বা সুপ্রিম কোর্ট সব বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠান দেওয়ার জন্য? আসিফ নজরুল সাহেব প্রত্যেকটা জেলার পিপি করেছে, ডাইহার্ট বিএনপি। সো বিচারাঙ্গনে তো আমি দেখছি বিএনপি পাওয়ারই আছে ডিফ্যাক্টো, ভোটটা হলে ডিজুরি হবে, আইনত হয়ে যাবে। তাহলে এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কোথায়? প্লাস এই নির্বাচনে গ্রহণযোগ্যতার প্রশ্ন তো উঠবে, কারণ একটা এই যে ব্রাক যেটা লাস্ট জরিপ করলো সেখানে 48% মানুষ কোনো ভোট কাকে দেবে বলতে রাজি হলো না। তার মধ্যে একটা অংশ আছে আওয়ামী লীগের ভোটার। আমরা 91-তে যে আমার বড় ভাই হাসনাত কামিম ভাই এসছে, কামিম ভাই আরো ভালো বলতে পারবে, আমরা 90-এর গণভ্যুত্থানের পরে আমরা মনে করেছিলাম 5 দলীয় হাসানুর রহমান ইনু নেতৃত্বাধীন, রাশেদ খান মেননের 5 দল, আমি যে দল করতাম ছাত্র ইউনিয়নের থেকে, সেখানে কমিউনিস্ট পার্টি, ন্যাপ, আওয়ামী লীগ তো আছেই, বিএনপি। আওয়ামী লীগ তো শেখ হাসিনা বলেছিল বিএনপি 10টার বেশি সিট পাবে না, কিন্তু যখন 91-এর 22শে ফেব্রুয়ারি ভোট হয়ে গেল, তারিখ ভুল হতে পারে, ফেব্রুয়ারিতে ভোট হয়ে বেগম জিয়া সংখ্যাগরিষ্ঠতা পেলেন, একটা দুইটা শর্ট পড়লো, জামাত সমর্থন দিল, তখন তো দেখা গেল যে ভোটের বাজারে আওয়ামী লীগ আর বিএনপি, আর যাকে আমরা ওই সময়কালে ফ্যাসিস, বর্বর, বেহায়া, আমাদের পটুয়া কামরুল হাসান লিখেছিলেন দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, যে এরশাদ তার বাচ্চার বৈধতা দিতে পারেনি, মানুষ বলতো যে ওর বাচ্চা না, সেই এরশাদকে 34টা জাতীয় পার্টি পেল। যারা গর্ব করে আমার নেতা নেত্রী 5টি আসনে যেতে, এরশাদও জেলখানা থেকে 5টি আসনে জিতেছে। এবং বিচারপতি শাহাবুদ্দিন সাহেব আজকে সময়ের বিচারে জাতীয় পার্টির প্রতি কোনো সুবিচার করেনি, কোনো নির্বাচনে কাজে অংশগ্রহণ করতে দেয়নি, প্রচারে নির্বাচন করেছে কারণ তখন এগুলো ছিল না, কিন্তু জাতীয় পার্টি তো 34টা আসন পেল, এবং জাতীয় পার্টি তো 2008 পর্যন্ত ফ্যাক্টর থাকলো। 98 সালে বেগম জিয়া নেতৃত্বে বিএনপি, জাতীয় পার্টি এবং জামাতকে নিয়ে 4 দলীয় ঐক্য জোট করলেন। 2001-এ এরশাদ তো উল্টে গেল, তখন এই যে নাজির রহমান মঞ্জু সাহেবের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে নিয়ে, জামাতকে নিয়ে বিএনপি ক্ষমতা, না এগুলো তো ইতিহাসের ফ্যাক্ট। কাজে আপনি অলরেডি একটা বড় দল এবং একটা ব্যাপক জনগোষ্ঠীকে আপনি ভোট থেকে দূরে রাখছেন ফ্যাসিবাদের দোহাই দিয়ে। হ্যাঁ ঠিক আছে, ফ্যাসিস তারা বিচার হলে আরো প্রমাণ হবে। তারপরে যদি এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন, কালকেও তো জামাত বিশাল সম্মেলন করলো, সেমিনার করলো, সেখানে নুরুল হক নূরের গণ অধিকারও গেল, এবি পার্টি, এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস। তো সুতরাং এই নির্বাচন তো যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন নয়, লেভেল প্লেইং ফিল্ড না হয়, ওখানে বদরুল আলম, কি নাম, বদিউর রহমান মজুমদার সাহেব কি করলো এতদিন? কোথায় লেভেল প্লেইং ফিল্ড? আমি শেষ করি। এখন এগুলো থেকে চোখ সরানোর জন্য আমার প্রশ্ন, আমি প্রথমেই বলেছিলাম, আমরা বলেছিলাম যে
শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সরে যাওয়াই ভালো, তখন দাবিও উঠেছিল। বিএনপি বলল না, সাংবিধানিক সংকট হবে। এখন সংবিধান হয়েছে আমার ভাইয়ের বইয়ের মতো। আমাদের প্রয়াত সাবেক সংসদ সদস্য সুরদিন সেনগুপ্ত বলতো যে রাজনীতিবিদদের সংবিধান প্রীতি বাড়ে ইলেকশনের সময়, আর পুত্রের পিতৃভক্তি বাড়ে বিবাহের সময়। না, আমাদের সংবিধানের আমরা সব দলই, সব ব্যক্তিরাই, আমরাও সব সময় আমার পক্ষে ইউজ করি। বিএনপি ওই সময় বললো না, শাহাবুদ্দিন সাহেবকে সরালে সাংবিধানিক শূন্যত হবে। আরে যে দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, 300 এমপি পালিয়ে যায়, বাইতুল মোকরমের খতিব পালিয়ে যায়, প্রধান বিচারপতি পালিয়ে যায়, এমনকি আমাদের বারের সভাপতি সম্পাদক পালিয়ে যায়, সেখানে কি সাংবিধানিক সংকট আর শূন্যতা? কিন্তু আপনি এখন কি এটা ইস্যু? আর আমার মনে হয় যে আমরা একটু কারণ ভাই থেকে শুনে আসি। করে দেই, সাকিব ভাই হয়তো খেয়াল করতে পারেননি ব্যস্ততার মধ্যে। রাষ্ট্রপতি সরানোর ক্ষেত্রে অনুচ্ছেদ 106 কিচ্ছু করার নেই। 106 ভাষাটাই হচ্ছে, আমি এটা বলে শেষ করি, যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয়, কারণ এটা তথ্যটা ক্লিয়ার করা দরকার, অনেক সময় না হলে কনফিউজড হবে মানুষ, আইনের এরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দিয়েছে যেখানে জনগুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণের জন্য রাষ্ট্রপতি পাঠায় সুপ্রিম কোর্টের কাছে। এটাকে আমরা বলি অ্যাডভাইজারি জুরিসডিকশন বা উপদেশমূলক এখতিয়ার, যেটা এই দিয়ে 3বার 4বার হয়েছে। লাস্টেরটা নিয়ে অনেক প্রশ্ন আছে, এই যে 2025-এর 8ই আগস্ট না 7ই আগস্ট। তো সুতরাং আমার কাছে মনে হয় ইউনূস সাহেব তার মূল কর্মকাণ্ডে মনোযোগ দিক, এখনো সময় আছে। সব দলগুলো যারা আন্দোলন করেছে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, সমস্ত দল, এই যে আমাদের কায়েম ভাইদের গণতন্ত্র মঞ্চ সহ, জোট সহ, সবার সঙ্গে বসে একটা সমঝোতায় পৌঁছাক যে এইটুক সংস্কার আমি করতে চাই এবং নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ড। এখন তো কেউ যদি দুষ্টু লোক এই প্রশ্ন করে, আমি শেষ করছি, যে আপনারা পাথর, সাদা পাথর রক্ষা করতে পারেন না এই ভোলাগঞ্জে, যেখানে এক বছর ধরে পাথর লুট হলো, তা আপনার অধীনে 300 আসনে নির্বাচন হবে কিভাবে? শেখ হাসিনা তো রাতের বেলা ডিসিএসপি গিয়ে ইউনো ওসি করছে। এইখানে তো যে যে আসনে শক্তিশালী, আমি কোনো দল বলি না, সে 10টার সময় বলে দেবে ভোট হয়ে গেছে, আমি জিতে গেছি, আমি এখন ওত নেব। আমরা খুবই দুঃখজনক, এটা বলে আমি শেষ করি, এই 12 মাসে, এবং আমি অফেয়ারও যেটা বলছিলাম, আমার স্মরণে আছে, বঙ্গবন্ধুর সময় তো ইতিহাস থেকে পড়েছি, 111-এ তো আমি নিজে দেখেছি, প্রথম 3 মাস পর্যন্ত 111-এর সরকার যা বলতো জনগণ তাই শুনতো, এখন যে যাই বলুক। কিন্তু এই ইউনূস সাহেবের মতো এত সৌভাগ্য আর কোনো সরকার হয়নি, যে অন্তত পক্ষে 6 মাস সমস্ত জনগণ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে সমস্ত জনগণ, সমস্ত রাজনৈতিক দল অন্ধের মতো, মানে পিতৃভক্ত পুত্র সন্তান কন্যার মতো সাপোর্ট দিয়ে গেছে। অনেক কিছু উনি করতে পারতেন, কেন করলেন না, এটার উত্তর উনি দিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ।